সমীকরণগুলোর প্রমাণ করছিলা যে এই যে v ইকুয়াল টু ইউ প্লাস এটি এটার প্রমাণ করছিলা? s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এটা কি প্রমাণ করছিলা? এগুলোর প্রমাণগুলো কি দেখছিলা, মনে আছে? তারপরে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as এই জিনিসগুলোর প্রমাণ 9 10 এ আমাদের সময় খুব ভালোভাবে এগুলোর প্রমাণ ছিল। তোমাদের এটা তোমাদেরকে আমি আনফরচুনেট বলবো যে তোমাদের এর প্রমাণই শেখায় নাই। কেন শেখায় নাই আমি জানি না, কিন্তু যদি তুমি প্রমাণ শেখো, হ্যাঁ এগুলা দিবে না সেজন্য। দিবে না তো বুঝলাম, কিন্তু না না দিলে একেবারে শিখতে হবে না। এটা না শিখলে আমাদের সময় এগুলোর প্রমাণ আসতো, এবং এই প্রমাণ শেখাটা ফিজিক্সে, বিশেষ করে ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তোমার প্রমাণ শিখতে হবে, কারণ তোমার বাস্তব জীবনে অনেক সময় অনেক সূত্র আমাদের তৈরি করে নিতে হবে। কারণ একজন ইঞ্জিনিয়ার সবসময় কিন্তু সূত্র রেডিমেড পাবে এটা বলা যায় না, কারণ এমন সিচুয়েশন আসতে পারে যে সিচুয়েশনটা এর আগে কেউ পড়েই নেই। এমন সিচুয়েশনে তোমার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে নতুন সূত্র তৈরি করতে হয়। তো সূত্র তৈরি করাটা শেখা খুব গুরুত্বপূর্ণ, এবং সূত্রের যে এই প্রমাণ এটা যদি কেউ বুঝে শুনে শেখে তাহলে তার জন্য ওই সূত্রটা ভুলে যাওয়া খুব কঠিন। তো দেখো আমি একটু তোমাদেরকে দুইটা পদ্ধতিতেই শেখাবো, একটা হচ্ছে 9-10 পদ্ধতি, আর একটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের ক্যালকুলাস পদ্ধতি। 9-10 এর বীজগাণিতিক পদ্ধতিতে প্রথম সূত্রটা প্রমাণ করা খুবই সহজ। খেয়াল করো, ধরো কোনো একটা বস্তু ইউ আদি বেগে ছিল। কি বেগে ছিল? হ্যালো, কথা বলতে হবে। ইউ আদি বেগে ছিল। তো ইউ আদি বেগে বলতে কি বোঝাচ্ছি, বস্তুটা যে প্রথমেই স্থির ছিল সেটা তো না। হয়তো বা বস্তুটা চলতেছিল, আমি আরেকটু ধাক্কা দিলাম, বা বস্তুটা খুব গতিতে ছিল, আমি এটাকে ধাক্কা দিয়ে থামিয়ে দিলাম। তার মানে কত বেগে ছিল এটা আমি জানি না, ইউ আদি বেগে ছিল। সেটার উপরে আমি বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে সেটাতে ত্বরণ সৃষ্টি হলো। এ সমত্বরণে সে টি সময় যাবত চলার পর একটা শেষ অবস্থানে গিয়ে পৌঁছালো, যেটা তার বেগ হয়ে গেল ভি। সেই জায়গায় কি বেগ হলো? হ্যালো, ভি বেগ হলো। এখন দেখো, আমরা বলতে পারি সংজ্ঞা অনুসারে, ফ্রম ডেফিনেশন, সংজ্ঞা হতে আমরা লিখতে পারি, সংজ্ঞা হতে হচ্ছে কি ত্বরণের সংজ্ঞা। ত্বরণের সংজ্ঞা কি? বেগের পরিবর্তনের হার, তাই না? হ্যালো, জি স্যার। তাহলে বেগের পরিবর্তন মানে কি? ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ হচ্ছে বেগের পরিবর্তন, আর তাকে যদি সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা হচ্ছে পরিবর্তনের হার। তাহলে এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি, লেখা যায়। অতএব ভি ইকুয়াল টু কি, এই ইউটা ওই পাশে নিয়ে গেলে ইউ প্লাস এটি। কিভাবে আসছে এটা কি বুঝছো তোমরা? তাহলে একেবারে সহজ ব্যাপার না যে একটা ত্বরণের সংজ্ঞা থেকে এটা আসে। তার মানে ত্বরণের সংজ্ঞাকে মানে রিমোল্ডিং করলে বা আমরা জাস্ট রিঅ্যারেঞ্জ করলে আমরা v ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্রটা পাই। বুঝছো সবাই? জি স্যার। এখন এটাকে আমি এখন যেই পদ্ধতি শিখাবো এটা হচ্ছে তোমাদের 9-10 এর পদ্ধতি, এবং এটা তোমাদের শিখতেই হবে। কেন শিখতে হবে? কারণ ম্যাথের গতিবিদ্যা নামে একটা চ্যাপ্টার আছে সেকেন্ড পেপারে, তোমাদের বই আছে যাদের কাছে দেখবা, সেইখানে তোমাদের এর প্রমাণ আসবে গতিবিদ্যায়। তো এখানে ক্যালকুলাস পদ্ধতি, ক্যালকুলাস পদ্ধতিতে আমরা বলতে একই ভাবে ফ্রম ডেফিনেশন আমরা লিখব a ইকুয়াল টু ডিভি বাই ডিটি, ঠিক কিনা? বুঝতেছো? হ্যালো, a ইকুয়াল টু ডিভি বাই ডিটি, কারণ আমরা জানি যে বেগের পরিবর্তনের হার, আর কারণ পরিবর্তনের হার বের করতে ডিফারেন্সিয়েশন করতে হয়। চলক হচ্ছে এখানে টাইম, সো টাইমের সাপেক্ষে ভি কে ডিফারেন্সিয়েশন করলে এ পাওয়া যায়। অতএব দেখো, আমি এটাকে আড়াআড়ি যদি গুণ করে দেই তাহলে ডিভি ইকুয়াল টু এ ডিটি লেখা যায়। হ্যালো, তাহলে এখন আমরা যদি, আমার কাছে এখানে কি ডিভি মানে ক্ষুদ্র বেগ আছে, ক্ষুদ্র বেগকে যদি সম্পূর্ণ বেগ বের করতে হয় ক্ষুদ্র বেগ থেকে, তাহলে সেটা কি কোন পদ্ধতি দিয়ে বের করি? আমরা ইন্টিগ্রেশন কি দিয়ে বের করি?
ক্ষুদ্র অংশ আছে, সম্পূর্ণ অংশ বের করার পদ্ধতিকে কি বলে? ইন্টিগ্রেশন। তাহলে উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করলাম। তাহলে উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করার সময় তোমার এখানে লিমিট জানতে হবে। লিমিটটা কি? শুরুতে কত ছিল, শেষে কত হলো। তাহলে শুরুতে আমরা জানি বেগের শুরুতে কি ছিল? ইউ ছিল, আর শেষে কি ছিল? ভি। বুঝতেছো? এখন আমরা ইউটা বুঝি না। সেকেন্ড লাইনটা যে স্যার আপনি এটা দিলেন যে হ্যাঁ, এটা কেন উভয় পক্ষকে আমরা বর্গ করি না? প্রয়োজনে উভয় পক্ষকে বর্গ করা হয় না? এরকম আমি উভয় পক্ষকে সমাকলন করলাম বা ইন্টিগ্রেশন করলাম। উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলাম কেন? আমার ক্ষুদ্র অংশ থাকলে সম্পূর্ণ অংশ জানার একমাত্র পদ্ধতি হচ্ছে ইন্টিগ্রেশন। বুঝছো? আচ্ছা, একমাত্র পদ্ধতি বললে ভুল হয়, আরো পদ্ধতি আছে, সহজ পদ্ধতি হচ্ছে ইন্টিগ্রেশন। তো আমরা দেখো উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলাম। আদিটা হচ্ছে নিচে আর শেষটা হচ্ছে উপরে। এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট। তোমাদের আমি ইন্টিগ্রেশন শিখাইছিলাম মনে হয়, সেখানে বলছিলাম এই যে সামেশনের আরেক নামই হচ্ছে ইন্টিগ্রেশন, মনে আছে? তো সামেশনে এই নিচে কোনটা দাও? আদিটা, আর এটার দাও শেষটা। তাহলে এই যে নিচে হচ্ছে প্রথমটা, উপরে হচ্ছে শেষটা। বুঝছো এবার? আচ্ছা, সময়ের শুরুতে সময় থাকে 0, আর শেষে সময় হয় টি। কি কারণে আমি একটু তোমাদের বুঝাই। সব সময় সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট চালানো হয় কি দিয়ে বলো তো? সময় গণনার সময় স্টপ ওয়াচ দিয়ে। কি দিয়ে? স্টপ ওয়াচে প্রথমের সময়টা কি থাকে? 0 নাকি কোন একটা সময় থাকে বলো তো? 0। এই জন্য সময়ের লিমিটে দেখবা সবসময় সময় থাকবে কত থেকে শুরু? 0 থেকে। আর শেষটা হচ্ছে টি, মানে শেষটা যেই সেকেন্ড আসবে, মনে করো 5 সেকেন্ড 10 সেকেন্ড যেটা আসলো ওটাকে আমরা টি ধরি। কথা কি বুঝতেছো? ওকে, তাহলে এখন ইন্টিগ্রেশন করো। এখন মনে আছে যে ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু, আমি শিখাইছিলাম ইন্টিগ্রেশন অফ dx ইকুয়াল টু x। কেন? ডি অ্যাপেল ইকুয়াল টু অ্যাপেল, তাহলে dx ইকুয়াল টু x হয়, এভাবে বুঝেছিলাম। মনে আছে? তাহলে এটা কি হবে? ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনের পরে এখানে dv, তাহলে কি হবে? v। বুঝছো? কথা না বললে আমি কিভাবে বুঝবো তোমরা বুঝতেছো কিনা? dv, dx যদি x হয় তাহলে dv হবে v। বুঝছো? জি স্যার। ইউ থেকে ভি পর্যন্ত, এই যে লোয়ার লিমিট আর আপার লিমিট। এই পাশে দেখো এ হচ্ছে কি? এতে আমরা বলছিলাম সমতরণ। এ সমতরণ ছিল। কি ত্বরণ ছিল এটা? সমতরণের ক্ষেত্রে এটাকে বাইরে বের করে দিতে হয়, আর ডিটি কে ইন্টিগ্রেশন করলে হয় টি। ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি হয়? টি। সমতরণে এ কে বাইরে বের করলাম কেন? আমরা জানি যে যেটা সবসময় একই থাকে সেটা হচ্ছে ধ্রুব বা সহগ। বুঝছো সবাই? ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের সহগ বাইরে চলে যায়, এবং এখানে 0 থেকে টি। মনে রাখতে হবে এই যে এই জায়গায় যে চলক, এই চলকের জায়গায় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইতে হয়। ধরো এই জায়গায় তো বাস্তব অঙ্কে কিন্তু এখানে ইউ আর ভি থাকবে না, এখানে থাকবে 2 আর এখানে থাকবে 5, বা এখানে 2 এখানে 10। বুঝছো? জি স্যার। তাহলে কি করবা? প্রথমে যে এই জায়গায় যেটা থাকবে সেটা এই ভি এর জায়গায় বসাবা, তারপরে এই জায়গায় যেটা থাকবে সেটা এই ভি এর জায়গায় বসাবা, আর মাঝখানে দিবা মাইনাস। তার মানে এখানে যদি 10 থাকতো আর এখানে 5 থাকতো তাহলে আমরা কি লিখতাম? 10 মাইনাস 5। বুঝছো? কিন্তু এখানে এখন আছে যেটা সেটাই তো বসাইতে হবে। তাহলে আপার লিমিট হচ্ছে ভি, তাহলে ভি এর জায়গায় একবার ভি বসলো, মাইনাস দিয়ে ভি এর জায়গায় বসবে ইউ, ইকুয়াল টু এ ইন্টু টি এর জায়গায় একবার বসবে আপার লিমিট, আপার লিমিট মানে টি, মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে সূত্র হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। কথা বুঝতেছো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু, এই ইউটা ওই পাশে চলে গেলে প্লাস ইউ প্লাস এ ইন্টু টি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদিও তোমাদের কাছে প্রথম প্রথম এটা একটু কঠিন লাগতেছে, কিন্তু বাস্তবে এই পদ্ধতিটা বেশি সহজ, দ্রুত অ্যান্সার আসে। কথা বুঝছো? জটিল সমীকরণ সমাধানের ক্ষেত্রে এটা সহজ।
আরেকটা সমীকরণ তোমাদের আমি একটু দেখাবো। সেটা হচ্ছে আমরা বললাম যে s ইকুয়াল টু, আমরা জানি s ইকুয়াল টু ভি বার ইন্টু টি, এটা জানি না আমরা, গড় বেগ ইন্টু টাইমকে গুণ করলে কি পাওয়া যায়, সরণ। s ইকুয়াল টু ভিটির সূত্র, কিন্তু এখানে যদি বেগটা পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে আমরা গড় বেগ ইন্টু টাইম বসাই। এটা মনে আছে 9 এই সূত্রটা ছিল, s ইকুয়াল টু ভিটি, কিন্তু এখানে গড় বেগ কেন বসাইছি, যদি বেগের পরিবর্তন হয় তাহলে ওই দুটাকে গড় করে এখানে গড় বসাইতে হয়। তাহলে দেখো গড় বেগ মানে কি, আদি বেগ প্লাস শেষ বেগ বাই 2, বুঝতেছো, ইনটু টি, ঠিক আছে না? তাহলে দেখো তুমি এই জায়গায় আরেকটা কাজ করতে পারো, ইউ প্লাস ভি ইকুয়াল টু, একটু আগে আমরা কি শিখলাম বলো তো, এই যে এখানেই আছে ভি ইকুয়াল টু কি, ইউ প্লাস এটি, তাহলে এটা আবার বসায় দাও, ইউ প্লাস এটি বসানো যায়, ডিভাইডেড বাই 2, টোটালটার সাথে গুণ হচ্ছে টি। তোমরা কি বুঝতেছো না বুঝতেছো সেটা আমাকে বলতে হবে। তাহলে দেখো এই ইউ আর ইউ যোগ হলে হয় 2u প্লাস এটি, তাহলে দেখো আমরা এই বাইরের টি দিয়ে যদি দুইজনকে গুণ করে দেই তাহলে 2ut প্লাস এটি স্কয়ার ডিভাইডেড বাই 2, বুঝতেছো? আচ্ছা, তাহলে কাটাকাটি করো এইভাবে যে 2ut ডিভাইডেড বাই 2 প্লাস এটি স্কয়ার ডিভাইডেড বাই 2 লেখা যায়। তাহলে ut প্লাস এখানে হাফ এটি স্কয়ার হয়, এটাই কি s, বুঝতে পারছো? তাহলে এটা কি কঠিন না সহজ? এই সহজ সহজ জিনিস, এগুলা না শিখে তো, না শিখে থাকাটা তো কি বলে, নাম্বার হয়তো বা তুমি পেয়ে গেছো, পেয়ে যাবা, কিন্তু না শিখে থাকাটা তো বুদ্ধিমানের কাজ না। এখন দেখো তৃতীয় আরেকটা সূত্র আছে, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, ঠিক কিনা? এইটাকে একেবারে সহজ একটা পদ্ধতিতে আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। এটা বোধহয় বর্তমানের যেই নতুন বই সেই বইতে এই পদ্ধতিতে দেখাইছে, যেটা যে আমাদের জাফর ইকবাল স্যার দেখাইছেন, কিন্তু এটা আমাকে আমার যেই স্যার ছিলেন ফিজিক্সের স্যার, মারা গেছেন তিনি, সে আমাকে অনেক আগেই এটা দেখাইছিল, এবং এটা অনেক পুরনো একটা বই আছে স্যারের, ডিকশনারি টাইপের বইয়ের সাইজটা, সেই বইয়ে এই প্রমাণটা এইভাবে ছিল। দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমাদের প্রথম সূত্র না? তাহলে আমরা এটা তো তৃতীয় সূত্র, তাহলে আমরা প্রথম যে দুইটা সূত্র শিখলাম ওই দুইটাকে ইউজ করে এটা আমরা করব। দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব, উভয় পক্ষকে কি করব, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু কি হবে, ইউ প্লাস এটি হোল স্কয়ার, ইউ প্লাস, কিন্তু এটা প্লাস, তারপরে উভয় পক্ষকে বর্গ করে এই পাশে দেখো ইউ স্কয়ার প্লাস 2u at প্লাস a স্কয়ার t স্কয়ার হয়, ঠিক কিনা? তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস, যদি তুমি এখান থেকে 2a কমন নাও তাহলে এই জায়গায় কি পাচ্ছ, 2a কমন নিলে এখান থেকে একটা ut পাচ্ছ না? হ্যালো, প্লাস এইখানে দেখো a তো আছে, তার মানে এখান থেকে একটা a চলে যাবে, a চলে গেল, এখানে তো আমরা t কমন নিইনি, তার মানে t স্কয়ারই থাকলো, কিন্তু আমি তো এখানে 2 কমন নিছি, এখানে কি 2 আছে? কমন নেওয়া মানে কি, ভাগ করে দেওয়া, তার মানে এখানে একটা 2 দিয়ে কি করতে হবে, এটাকে ভাগ করে দিতে হবে, বুঝছো? অতএব ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a, আর এই যে এটা ইকুয়াল টু কি দেখো তো, একটু আগে আমরা প্রমাণ করছি কিনা, এটা ut প্লাস হাফ এটি স্কয়ার সমান সমান কি, হ্যালো, s, এই যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই প্রমাণগুলো কেন শিখাইলাম, এই প্রমাণগুলো যখন শিখে রাখলা দেখবা তোমাদের বইয়ে একটা মানে কনসেপ্ট আছে প্রাস বা প্রক্ষেপক, সেটার মধ্যে অনেকগুলো সূত্র আসবে,
তখন এই সূত্রগুলো আমরা একটাও মুখস্থ রাখবো না, সব সূত্র এমন ভাবে সেটিং করে শিখে রাখবো যে আমরা যদি একটা ভুলে যাই তাহলে ওইটা যেন আমরা আহ, ওই তাৎক্ষণিক নিজেরাই তৈরি করে ফেলতে পারি। কথা কি বুঝছো? হ্যালো, মনে করো যে 100টা সূত্র মুখস্থ করার থেকে আমার কাছে মনে হয় যে একটা নিয়মকে ভালো করে শিখে যদি আমরা নতুন করে সূত্র তৈরি করা শিখে যাই, যে আমরা পরীক্ষার হলে যদি কখনো সূত্রের প্রয়োজন হয় প্রয়োজন মতো সূত্র এদিক ওদিক করে তৈরি করে ফেলতে পারবো, তাহলে তোমার মাথার উপরে দেখবে প্রেশার অনেক কমে গেছে। কারণ এত মুখস্থ রাখলে কি হয়, মিক্সড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভুল হওয়ার বেশি সম্ভাবনা আসবে। তো তোমাদের কাজ কি তোমরা বুঝছো? তোমরা আজকে এই যে যে সূত্রগুলো আমি দেখাইলাম, এই সূত্রগুলোর আগামী দিন আমি ইন্টিগ্রেশন পদ্ধতিও দেখাবো, ইন্টিগ্রেশন বা ক্যালকুলাস পদ্ধতির প্রমাণ। এটা প্রমাণ দেখানোর পরে তোমাদেরকে আমি গতিবিদ্যার যতগুলো কনসেপ্ট আছে তোমরা আজকে অবশ্যই আমাকে আহ, কে মাহমুদ পারবা না তাহলে গতিবিদ্যার অধ্যায়টা ছবি তুলে আমাকে পাঠাইতে? তুমি তাহলে আজকে এখনই পাঠিয়ে রাখো, আমি আগামীকাল গতিবিদ্যাটা তোমাদের শেষ করে দেবো।